আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অদিতি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে। তো আজকের ভ্লগও সকাল থেকেই শুরু করছি। তো আমার সকালে যে রুটিনগুলো থাকে তার মধ্যে একটা হচ্ছে মাঝে মধ্যে বারান্দায় যাওয়া, যে দেখি যে ভালো কোনো ভিউ পাই কি না, যদি পাই তাহলে সেটা ক্যাপচার করা। আর আপনারা কি খেয়াল করে দেখেছেন যে আমি অনেক দিন ধরে কোনো প্লেনের ভিডিও নেই না, কেন জানি আর মনেই থাকে না, আর বারান্দায় খুব বেশি একটা যাওয়াও হয় না। তো যাই হোক, ভেতরে এসে হচ্ছে আমার ডায়াবেটিস চেক করলাম। এরপর হেল্পার অলরেডি চলে আসছিল, এসে সে কুটাবাছা করে দিয়ে গেছে। তারপর সে বলছে তার নাকি ঘাড় প্রচুর ব্যথা করছে। তো ভাবলাম যে তার প্রেশারটা মেপে দিই, দেখি যে প্রেশার কম। পরে তাকে বললাম যে তোমাকে আজকে ঘর মুছতে হবে না, তুমি চলে যাও। তারপর সে চলে যাওয়ার পরে বাকি কাজ আমি করতে বসেছি। আজকে মেশিনেই হচ্ছে চাল কুমড়া ভাজি করব। ও না আবার মানে চাল কুমড়া ভাজি একদম চিকন করে কাটতে পারে না, কি মোটা মোটা করে কাটে। ওটা ভাজি করার পর না খেতেও ভালো লাগে না, এরকম চিকন চিকন করে কাটলে খেতে খুব ভালো লাগে। তো ভাবলাম যে থাক, ও যেহেতু পারে না, দরকার নেই ওইরকম মোটা মোটা করে কাটানোর। আর আমার যেহেতু একটা মেশিন আছে আলহামদুলিল্লাহ, তাহলে এখানেই আমি কেটে ফেলি। তো এত সুন্দর হয়েছে, আমার আম্মু বলে কি যে এই জিনিস আমারও একটা কিনতে হবে। মানে এত সুন্দর হয় যা বলার বাহিরে, মাশাআল্লাহ, মুখ যেন না লাগে, নজর যেন না লাগে। এত অল্প সময়ে যে এত সুন্দরভাবে জিনিসটা কাটা হয়ে যায়, এটা মানে সত্যি অনেক বড় হেল্প। অন্য কোনো সময় যদি হেল্পাররা না আসে তখন আসলে কাজ নিয়ে পড়ে থাকা লাগে না। আর আমি তো বটি দিয়ে এমনি কাটতে পারি না, আমি যদি এই চাল কুমড়া বটি দিয়ে কাটতে বসি আমার পুরো দুপুর হয়ে যাবে, তাও আমার মনে হয় না যে আমার কাটা হবে। আর যেহেতু অভ্যাস নেই বটি দিয়ে কাটাকাটি করার, আমি দেখি কি আমার হাত খুব ব্যথা হয়ে যায় কাটতে নিলে। তো এই জন্য আমি মানে সবসময় আমাকে এই ধরনের জিনিসের হেল্প নিতেই হয়। তো এই যে দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কি সুন্দরভাবে ভাজিটা কাটা হয়ে গেছে। তো এই মেশিনে না এত সুন্দর করে কাটা হয় ঠিক আছে, কিন্তু লাস্টের দিকে একটা চলটার মতো থেকে যায়। স্বাভাবিক, এটা থাকবেই, যেহেতু একটা মেশিনের মধ্যে এটা ঘুরতে থাকে। তো ওই চলটার মতো যে জিনিসটা আসে মানে সবজি থেকে বের হয়, ওটাকে আপনি বটি দিয়ে বা চাকু দিয়ে আবার কুচি করে ফেলতে পারবেন। সর্বোচ্চ 30 সেকেন্ড লাগবে, ব্যাস তাতেই হয়ে যায়, মানে কোনো কিছুই নষ্ট হয় না। আর এই যে পেঁয়াজ কুচি দেখছেন, এটাও আমি এখন মেশিনেই করি। আমার এখন যেই নতুন হেল্পার, ওর একটা সমস্যা হচ্ছে ও কোনো কিছুই চিকন করে কাটতে পারে না, ও সব কিছু মোটা মোটা করে কাটে। আর পেঁয়াজ আমরা শুধু শাকের পেঁয়াজটাই একটু মোটা করে কাটি, এছাড়া কখনো মানে পেঁয়াজ মোটা হয় না, আমরা চিকন করেই কাটি। তো ও যেহেতু কাটতে পারে না, তো এই জিনিসগুলো এখন আমি সম্পূর্ণ এই মেশিনের সাহায্যেই করছি। আমার কাজও অনেক সহজ হচ্ছে, সময়ও বেঁচে যাচ্ছে, আর এদের সাথে আমার বেশি কথাও বলতে হচ্ছে না। তো আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে আমার বেশ ভালোই যাচ্ছে। তো ওই দিন আসলে কাজের পিড়াপিড়ি এত ছিল যে আমি চা বানাতে ভুলে গিয়েছিলাম। পরে 2 চুলায় 2 জন রান্না বসিয়ে দিয়ে মাঝের চুলায় হচ্ছে আমি আবার চা চড়িয়ে দিলাম, যে এই মশলা ভুনাতে ভুনাতে আমার চাও হয়ে যাবে। আর সকালবেলা আমি মানে দিনের মধ্যে আমি জাস্ট 1 কাপই চা খাই, সেটা সকালে, আর চা আমাকে খেতেই হবে। তো ভাবলাম যে না, চা যদি না খাই দেখা যাবে যে আমি মুরগির মতো ঝুরতে থাকবো। আচ্ছা, মুরগির মতো ঝুরতে থাকবো মানে, ঝুরতে কথাটা আমাদের দেশের বাড়ি থেকে এসছে। এটা দেখা যায় না, মুরগি অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়, তো ওটাকে আমাদের দেশের ভাষায় বলে যে ঝুরতেছে। তো সেভাবে আর কি বললাম, এই জন্য অনেকে হয়তো বুঝতে নাও পারেন, এই জন্য আমি আবার একটু ক্লিয়ার করে দিলাম। তো আম্মু তো মুরগি রান্না করে দিচ্ছে, আর আমি হচ্ছে লাউ রান্না করছি। আমার বর যেদিন মানে রান্না করি সেদিন বলে, মানে এক এক সবজিকে সে এক এক নাম দেয়, চাল কুমড়াকে সে লাউ বলে, লাউকে চাল কুমড়া বলে। তো তিনি যখন খেতে বসেছেন তো সে বলছে যে জান, চাল কুমড়াটা কী যে মজা হয়েছে। আমি বললাম চাল কুমড়া কই পেলে তুমি, এটা তো লাউ। তখন বলে ও এটা লাউ, মানে সে নিজেও বুঝে না, সে জাস্ট খায় কিন্তু বুঝে না যে কোনটা কোন জিনিস। পর আমি বললাম যে এতটাও বোকা হয় কিভাবে। সে আসলে সবজি তো আগে খেতই না, সে আমাকে দেখে এখন সবজি খাওয়া শিখেছে। মানে সে সব সময় মাছ মুরগি মানে গোশ এসবের উপরেই হচ্ছে সে ডিপেন্ডেন্ট বেশি ছিল। তো সবজি সে খেতই না। আমি যখন আগে আমার ইনলসদের সাথে থাকতাম তখন এটা ওটা রান্না করতাম, আমার শাশুড়ি বলতেন যে আমার বেটা এটা খায় না, আমার বেটা এটা খায় না। পরে দেখে যে ঠিকই খাচ্ছে। পরে আমার হাজব্যান্ড বলে যে এটা তো খেতে অনেক মজা হয়েছে। সে না মূলা কখনোই খেত না, কখনোই না। তারপর আমি রান্না করে দেওয়ার পর থেকে এখন নাকি তার মূলা ফেভারিট। তো আমি বলি যে তুমি তখন খেতে না, এখন খাও। তো সবাই তো এটা ভাবতে পারে যে হ্যাঁ বউয়ের কথা শুনে এখন খাচ্ছ।
তখন তিনি আবার আমাকে একটু কমপ্লিমেন্ট করে বলেন যে আমার বউয়ের রান্না যদি মজা হয় তাহলে তো খেতেই হবে। আমার ভাইও আগে অনেক কিছুই খেতে চেত না, কিন্তু বিয়ের পরে মাশাআল্লাহ এখন এটা সেটা সে নতুন নতুন খাওয়া শিখেছে, এবং এটা আমি মনে করি খুবই স্বাভাবিক একটা জিনিস এবং খুবই পজিটিভ একটা জিনিস। সে যে জিনিসটা আমরা আমার ভাইকে অভ্যাস করাতে পারিনি সেটা ভাবি এসে করাতে পেরেছে, বা ভাবির সাথে থেকে সে এটা শিখেছে। মাশাআল্লাহ, এটা অবশ্যই একটা তারিফ করার মতো একটা বিষয়। অনেকেই আবার এই সব জিনিসে একটু মন খারাপ করে যে হ্যাঁ আমি মা হিসেবে বলি আমার কথা শোনে না, কিন্তু বউ এসে বলে আর বউয়ের কথা শুনে, এই সেই। কিন্তু এসব আসলে এসব মানে সিলি ব্যাপার নিয়ে আমার মনে হয় মন খারাপ না করে আর খুশি হওয়া উচিত। মায়ের কথা না শোনা এটা মনে হয় আমাদের সব সন্তানদেরই একটা মানে কি বলবো নীতিগত অভ্যাস। এখনও তো আমার আম্মু আমাকে কত কিছু বলে, দিদি এটা করো না, ওটা করো না, এটা করবা না, ওটা করবা না, কিন্তু আমি কিছুই শুনি না। কিন্তু আমার হাজব্যান্ড যদি বলে যে এটা এভাবে করো, ওটা ওভাবে করো, তখন আমি তারটা ঠিকই শুনি। তো মা আসলে এমন একটা জায়গা যেখানে আমরা নির্দ্বিধায় সব কিছু মনের কথা একদম ধপাস করে বলে দিতে পারি যে না এটা করবো না, না এভাবে হবে না। তো এই জন্যই তো সে মা। তো যাই হোক, ওদিকে তো আমার রান্না বান্না হচ্ছে, অলমোস্ট শেষও রান্না। তার মধ্যে আমার একটা পার্সেল চলে আসছে। আমি এই বাস্কেট দুটো অর্ডার করেছি, কারণ আমার বাসায় আসলে খুচরা জিনিস দেখা যায় যে বাহিরেই পড়ে থাকে, টেবিলের উপর থাকে। তো সেই জিনিসগুলোকে স্টোর করে রাখার জন্য আমি এই টাইপের কিছু জিনিস খুঁজছিলাম। তো আমি লাকিলি অনলাইনে পেয়ে গিয়েছি, তাই আমি দুটো অর্ডার করে দিয়েছি। একটা আমার আম্মুর রুমে থাকবে, একটা আমার রুমে থাকবে। আম্মুর রুমে দিব কারণ দেখা যায় যে আম্মুর জিনিসপত্র সব বাহিরেই থাকে বেচারা, কারণ আমার প্রত্যেকটা আলমারি একদম ব্লক, যে আম্মুর জিনিসও রাখতে পারে না, আম্মুর জিনিসপত্র সব লাগেজেই আছে। এই জন্য আম্মুকে আমি এটা দিয়েছি যে তুমি আপাতত তোমার এই জিনিসগুলো এখানে রাখো, পরে একটা ব্যবস্থা করা যাবে। এরপরে এই যে লাঞ্চের টাইম হয়ে গেছে, আমি এখন যেভাবে লাঞ্চ করি, যা যা রান্না করি সমস্ত একবারে বেশি করে নেই, মানে সবজি আর এখন তো ছোটো মুরগি রান্না হয়, এই জন্য ছোটো মুরগিটা বেশি করে নিয়েছি, আর ভাত অল্প, এভাবেই খেয়ে উঠে পড়ি। মাশাআল্লাহ ডায়াবেটিস একেবারে ঠিক থাকে, কন্ট্রোলে থাকে আলহামদুলিল্লাহ। এরপর বিকেলের দিকে আমার আরেকটা পার্সেল চলে আসছে। আমি এই চেক প্রিন্টের একটা কাপড় অর্ডার করেছি। তো এই কাপড়টা দিয়ে না আমি একটা ম্যাক্সি ড্রেস বানাবো। দেখা যায় যে আমি যখন কোনো ট্যুরে যাই তখন আমার ড্রেসেস দেখে অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে আপু তুমি কই থেকে এই ড্রেসগুলো অর্ডার করো, কই থেকে কিনো। তো আমার ম্যাক্সিমাম ম্যাক্সি ড্রেসেস আমি স্প্ল্যাশ থেকে কিনি, ওখানে আমি আমার পারফেক্ট সাইজ পেয়ে যাই। অনেক এক্সপেন্সিভ ওগুলো, এই জন্য না আমি এখন বেশি ওখান থেকে কিনি না। তো আমি নিজেই কাপড় কিনে আমি ডিজাইন দিয়ে আমি কাস্টমাইজ করে বানিয়ে ব্যাস আমি পরি। তো দেখে কেউ বুঝেই না যে এগুলো রেডিমেড কেনা নাকি গজ কাপড় দিয়ে বানানো। তো এই তো এটাই হচ্ছে আমার সিক্রেট, আমি এভাবেই চলি। তো এনিওয়েজ, এই ছিল আমার আজকের ব্লগ। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।